ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করব বলে প্রত্যেক জনসভা থেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন নওশাদ সিদ্দিকী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তাকে পরাজিত করে কালীঘাটে পাঠিয়ে দেবেন বলেও হুঙ্কার দিয়েছিলেন। আজ ৬০-৬৫ দিন অতিক্রান্ত হওয়ার পর নওশাদ সিদ্দিকী কেন তার ওই সিদ্ধান্ত থেকে কেন সরে আসলেন, তার পূর্বে আপনাদেরকে দেখাবো আইএসএফ প্রার্থী ডায়মন্ড হারবারের যে আইএসএফ প্রার্থী ঘোষণা করেছে সেই আইএসএফ প্রার্থী মজরুল লস্কর কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে। আপনারা দেখুন, পরবর্তী সময় পূর্ণ প্রতিবেদনে ফিরে আসবো। আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনি দীর্ঘজীবী হন, আপনি আপনার স্বাস্থ্যটা আগে বাঁচান। আমি কথা দিচ্ছি আপনার দাদা হিসাবে আপনার পাশে থাকব। আপনি যেভাবে আমাকে বলবেন আমি পাশে থাকব, তবে আপনি আপনার চোখের চিকিৎসা ভালো করে করান, কারণ আপনি ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই ঠিক দেখলেন যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মজরুল লস্কর পরিষ্কারভাবে অভিষেককে এমন প্রতিশ্রুতি দিলেন যে সব রকমভাবে তিনি সহযোগিতা করবেন। তাহলে নওশাদ সিদ্দিকী আইএসএফ লিডার, এই মুহূর্তের যে সব থেকে আইএসএফ এর গুরুত্বপূর্ণ যে লিডার বা নেতৃত্ব, তিনি হচ্ছেন নওশাদ সিদ্দিকী। ৬০-৬৫ দিন আগের থেকেই সেখানের যে আবেগ তৈরি করেছিল, সেখানে মানুষের মধ্যে যে একটা আশার সঞ্চার হয়েছিল, সেখানের মানুষ হয়তো এই ডায়মন্ড হারবার কেন্দ্রের যে সময় অনাচার ঘটেছে, যে সময় চুরি চামারি সন্ত্রাস যে রাজত্ব কায়েম হয়েছিল, সেই সন্ত্রাসের রাজত্ব থেকে হয়তো মুক্তি পাওয়ার আশায় মানুষ কিন্তু প্রত্যেকটি জনসভায় দিকে ভিড় করেছিল এবং সেখানে অংশগ্রহণ করেছিল এবং তারা স্বপ্ন দেখতে শুরু করেছিল যে এই আইএসএফের হাত ধরেই হয়তো তৃণমূলের যে অপশাসন, সেই অপশাসন থেকে মুক্তি পাবো। কিন্তু কি কারণে, কি এমন ঘটনা ঘটলো যে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা না করে সরে আসলেন? তাহলে কি এটা তৃণমূলকে বা শাসক পক্ষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া নয়, নাকি অন্য কোনো সূত্র, অন্য কোনো কারণ, অন্য কোনো লিঙ্কের মধ্যে রয়েছে? যে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্নভাবে বিশ্লেষণ করছেন, কিন্তু মানুষের মধ্যে যে আবেগ তৈরি হয়েছিল, সেই প্রথমেই যে আবেগ জনসাধারণের যে আবেগ, সেই স্বপ্নকে খানিকটা হলেও কিন্তু আঘাত দিলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। তিনি পরবর্তী সময়ে বলার চেষ্টা করছেন যে আমাদের রাজ্য কমিটি যা সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তকেই মাথা পেতে নিতে হবে, আমার একক সিদ্ধান্ত নয়। কিন্তু যদি তাই হয়ে থাকে, রাজ্য কমিটি ৬০ দিন ধরে আপনার যে কথাগুলো জনসভায় যে কথাগুলো আপনি বলতেন, ভাষণ দিতেন, সেগুলো কি শুনতে পায়নি আপনাদের রাজ্য কমিটির মধ্যে কি সেই কথাগুলো যায়নি যে আপনি বারবার ঘোষণা করছেন যে ডায়মন্ড লোকসভা কেন্দ্র থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করব? আজকে রাজ্য কমিটির সদস্যরা, যদিও রাজনৈতিক প্রেক্ষাপট ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় এবং সেই অনুযায়ী তার সিদ্ধান্ত নিতে হয়, তাহলে আপনারা এমন কি সিদ্ধান্ত বা এমন কি এই ডায়মন্ড হারবার কেন্দ্রে দেখতে পেলেন যে হয়তো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ ক্যান্ডিডেট পরাজিত হবেন? এই ভয়ে কি নওশাদ সিদ্দিকী সেখান থেকে দাঁড়ালেন, নাকি রাজনৈতিক মহল বলছে যে নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে পশ্চিমবাংলার একটি প্রতিবাদী মুখ এবং প্রতিবাদী কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর তিনি যদি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে তিনি তার ওই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবেন? তাহলে তার যে প্রতিবাদী কণ্ঠস্বর, আইএসএফের যে মূল যে ভাবনা এবং চিন্তা ভাবনা, তাহলে কি সারা যে ৪২টি লোকসভা আসন, সেই ৪২টি লোকসভা আসন এর কেন্দ্রে তিনি পৌঁছাতে পারবেন না? তার প্রচার, তার যে ভাষা, তার যে কর্মপদ্ধতি এবং তার আগামী যে কর্ম পদ্ধতি বা কি সমস্ত যে রাজনৈতিক নেতাদের অর্থাৎ তৃণমূল শাসক দলের যে অপকর্ম, সেই কথাগুলো কি মানুষের কান পর্যন্ত পৌঁছাতে পারবেন না? এই দিকটা ভেবে, নাকি আরও অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে, তা ভবিষ্যতে জানা যাবে। আপনারা দেখুন বাংলা দর্শন। আমার এই
ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, নিশ্চয়ই আপনার লাইক, শেয়ার, কমেন্ট এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে আপনারা বাজিয়ে দেবেন, যাতে করে আপনাদের সামনে আরও নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।